আইপিএস অফিসার ওয়াজানদের একমাত্র ছেলে অর্জুন নিজের প্রাণের চেয়েও বেশি তার মাকে সে ভালোবাসে। মায়ের ইচ্ছে তার আদর্শ সন্তান একদিন আইপিএস অফিসার হবে। তবে কর্মসূত্রে সৎ অফিসার হওয়ার জন্য শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা পাঠানের সাথে ওয়াজান্তির শত্রুতা শুরু হয়ে যায়। তাই পাঠান ওয়াজান্তিকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করাতে উঠে পড়ে লাগে। আর মায়ের বিপদে নিজেকে ঢাল বানাতে তৈরি হয়ে যায় অর্জুন। এই গল্প শুধু প্রতিশোধের নয়, মায়ের আদর্শ, একটি ছেলের আত্মত্যাগ আর এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হবার গল্প। আপনার বুক কাঁপিয়ে দেবে। যখন আইন চুপ থাকে তখন ন্যায় বিচারক উঠে দাঁড়ায়। মায়ের নিরাপত্তার জন্য একজন ছেলে বিপদের কোন পর্যায়ে যেতে পারে সেই কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। 9 মাস ধরে মা শ্বাস নেয় এবং শিশু শ্বাস নিতে পারে। মা খায় তো শিশুর পুষ্টি হয়। জীবনের মধ্যে একটি জীবন, এটাই মাতৃত্বের সৌন্দর্য। কিন্তু আমি শুধুমাত্র একজন মাই নই যে তার সন্তানের যত্ন নেয়। আমি একজন পুলিশ অফিসার যাকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। অন্ধ্রপ্রদেশের উড়িষ্যা সীমান্ত, ঘন জঙ্গলের মধ্যে পুলিশ এবং গুন্ডাদের মধ্যে লড়াই চলছে। আইপিএস অফিসার বাজান্তি বলে, আমার কর্মজীবনের 10 বছরের সময় আমি এমন বেশ কয়েকটি অপারেশন করেছি। তার জন্য অনেক সময় আমাকে বুলেটের সম্মুখীন হতে হয়েছে। যতবার মৃত্যুর দুয়ারে দাঁড়াই ততবারই আমার চোখে একটা মুখ ভেসে ওঠে। সে হচ্ছে আমার ছেলে অর্জুন। তখন আমরা ছোট্ট অর্জুনকে দেখতে পাই। আজ মায়ের জন্মদিনের জন্য ছেলেটি তার বাবার সাথে অন্ধ্রপ্রদেশের সেই জঙ্গলে চলে এসেছে। অফিসার তাদের সাথে কৌশল বিনিময় করে অর্জুনের বাবাকে জিজ্ঞেস করে, এই পরিস্থিতিতে আপনার ছেলেকে আজকে এখানে না আনলে হতো না? বাবা বলে, ছেলে আমার 364 দিন কথা শুনলেও এই একটা দিন কোনোভাবেই কথা শুনবে না। এই একটা দিন অর্জুন চায় নিজের মুখে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। জঙ্গলের ভেতরের পরিস্থিতি খুব খারাপ, তবে বাজান্তি একাই খুব সাহসিকতার সাথে এতগুলো গুন্ডার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। খুব দক্ষতার সাথে একাই এতগুলো মানুষকে কুপকাত করে দিচ্ছে। তবে এই মুহূর্তে তার বুকে একটা গুলি লাগে। গুন্ডাদেরকে শেষ করতে পারলেও গুলি লাগার জন্য শরীরটা দুর্বল হয়ে যায়। পা পিছলে উঁচু পাহাড় থেকে নিচে কাদামাটির মধ্যে পড়ে যায়। রাত হয়ে যায়। সকলেই আইপিএস অফিসারকে খুঁজছে। বাজান্তি সকলের আওয়াজ টের পায়, তবে ডাক শোনার মতো পরিস্থিতি তার ছিল না। বাজান্তি সকলকে ইশারা করতে হাত জাগিয়ে তোলে, কিন্তু তার শরীরের শক্তি নেই। হাত নিচের দিকে পড়তেই যাবে। এই মুহূর্তে ছোট্ট ছেলে অর্জুন মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে, চিৎকার করে তার বাবাকে ডাক দেয়। এরপর সকলে তাকে হসপিটালে নেয়ার উদ্দেশ্যে রওনা করে। এই ঘটনার কয়েক ঘন্টা পর পশ্চিম উপকূলের নিয়ন্ত্রণের জন্য একটা যুদ্ধ শুরু হয়। একজন হচ্ছেন নবাব, তো অপরজন পাঠান। এদের দুই দলের মধ্যে চরম শত্রুতা রয়েছে। শত্রুতার রেশ কাটাতে নবাব পাঠানের দুই ছেলেকে কিডন্যাপ করে। বাবা তার দুই সন্তানকে বাঁচাতে নবাবের বাড়ি চলে আসে। দুই সন্তানকে ছেড়ে দেবে, তবে তার বদলে একটা গেমস খেলা হবে। পাঠানকে একটা কুয়োর মধ্যে প্রবেশ করতে বলা হয়। সেখানে মৃত মানুষের কঙ্কাল রয়েছে আর খুব দক্ষতা সম্পন্ন নবাবের গুন্ডারা রয়েছে। এখন যদি এসব গুন্ডাদের প্রতিহত করে পাঠান উপরে উঠে আসতে পারে, তাহলে তার ছেলেদের নবাব সুস্থভাবে ছেড়ে দেবে। এই বলে কুয়োর মতো ট্যাঙ্কারের দরজা লাগিয়ে দেয়া হয়। এখানে থাকা একজন বলে, পাঠান ভাই, আমি আপনার সাথে উঠতে চেয়েছিলাম, কিন্তু এখন আমাকে তো উঠতে হলে আপনাকে মারতে হবে, তাই মাফ করে দিও বন্ধু। পাঠান বলে, তাহলে মৃত্যুর আগে বন্ধুদের সাথে চলো একবার ধূমপান করে নেই। সকলেই ধোঁয়া ওড়ানো শুরু করে, আর পাঠান সাহেব ও পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একে একে সকলকে নিহত লিস্টে ডেলিভারি দিতে শুরু করে। বাইরে থেকে অনেকক্ষণ পর বাংকার খোলা হয়। পাঠান বেরিয়ে আসে। নিমিষেই সেই পরিবারের সকলকে হত্যা করে দুই ছেলেকে কোলের উপর বসিয়ে চিকেন ফ্রাই খাওয়াতে শুরু করে। যেখানে একজন বাবা তার ছেলের জন্য মৃত্যুর 30 ফুট থেকে উঠেছিল, সেখানে একটি ছেলে তার মায়ের জন্য একটি বন অতিক্রম করেছে। হসপিটালে মায়ের জ্ঞান ফিরে আসে। অর্জুন তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সিন পরিবর্তিত হয়ে অনেক বছর পর দেখানো হয়। আদালতের সামনে একটি গাড়িতে গোপাল আর মোহন বসে রয়েছে। গোপাল বলে, তুমি বোম লাগিয়ে দিয়েছ? মোহন বলে, হ্যাঁ লাগিয়েছি। তবে একজন ব্যক্তির জন্য এত ভয়ানক বোমা? এই বোমা বিস্ফোরণ হলে তো আশেপাশের অনেক মানুষ মারা যাবে। গোপাল বলে, এই ব্যক্তি এলাকায় থাকাকালীন আমরা তার ধারে কাছেও যেতে পারি না। এই মুহূর্তে কোর্টের সামনে একাধিক গাড়ি প্রবেশ করতে শুরু করে। গাড়ি থেকে অসংখ্য বডিগার্ড নেমে আসে। গাড়ির মেইন দরজা খুলেছে। গোপাল বোম অ্যাক্টিভেট করার জন্য সেটিং করতে যাবে। এই সময় গোপাল ও মোহনের গাড়ির গ্লাসে পানির লাইন থেকে পানি পড়ার জন্য বাইরের অবস্থান কিছু দেখতে পাওয়া যায় না। কিছুক্ষণ পর মোহন সেই ব্যক্তির চেহারা দেখে ভয় আটকে ওঠে। গোপালকে বলে, এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এর সাথে আমার অনেক আগেই দেখা হয়েছে। সিন অনেকটা অতীতে চলে যায়।
একটা ফ্যাক্টরিতে মোহনের বস স্যাম তার দলবল সহকারে প্রবেশ করেছে। এই ফ্যাক্টরি দখল করাই তাদের উদ্দেশ্য ছিল। ফ্যাক্টরির মধ্যে থাকা সকল লোককে একে একে মেরে তারা ফ্যাক্টরির দখলের কাজ শুরু করে। প্রতিটা স্থানে তারা বোম ফিট করতে শুরু করে। এই মুহূর্তে এন্ট্রি হয় টাইগারের। অসংখ্য গুন্ডাদের মধ্যে অর্জুন একাই বুক ধরার সাহস নিয়ে সেই ফ্যাক্টরিতে প্রবেশ করে। সকলের হাতে তলোয়ার। অর্জুন প্রথম ঘুষিটা মোহনকেই মারে। মোহন ছিটকে 10 হাত দূরে পড়ে যায়। সেই কথা মনে উঠলেই আজও যেন বুকে ব্যথা দিয়ে ওঠে মোহনের। এরপর অর্জুন একাই সকলকে মারতে শুরু করে। কিছু সংখ্যক মানুষ তো অর্জুনের মারার দক্ষতা দেখে ভয়ে দৌড়ে গেট থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে একসাথে এতগুলো মানুষ বের হতে গেলে গেটে আটকা পড়ে যায়। এরপরেও সকলের ঠেলাঠেলিতে এত বিশাল গেট ঠাস করে নিচে পড়ে যায়। নাও নাও, চেয়ার নিয়ে আসো। তাকে সম্মান জানায় মোহনলাল। এত ধুলাই খেয়ে হাঁটু গেড়ে মাথা নত করে গ্যাংস্টারদের বস শ্যাম জিজ্ঞেস করে, তোমাকে কি এই ফ্যাক্টরির মালিক পাঠিয়েছে? অর্জুন বলে, যাও, ফ্যাক্টরির বাইরে একটা দোকান আছে, সেখান থেকে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। শ্যাম ভয়ে ভয়ে দৌড়ে চায়ের দোকানে গিয়ে কাপা কাপা হাতে টাকা দোকানদারকে দিয়ে 1 কাপ চা দিতে বলে। দোকানদার 6টি কাপ চা দেয়। 1 কাপ চা তার বদলে 6 কাপ চা কেন দিল? ওয়েট করেন। শ্যাম ট্রে নিয়ে অর্জুনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে তার আতঙ্কের জন্য হাত কাঁপছিল, তাই সবকটা চায়ের কাপ থেকে অনেকাংশ চা পড়ে যায়। অবশেষে অর্জুনের কাছে গিয়ে পৌঁছালে সবকটি কাপ থেকে একটা কাপ ভর্তি চা পরিপূর্ণ করা হয়। অর্জুন চা নিয়ে একটু চুমুক দিয়ে বলে, আমি এসেছি ওই চায়ের দোকানদারের জন্য। শ্যাম অবাক হয়ে বলে, আপনার সাথে তার কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই, এটা দায়িত্ববোধ। ওই মানুষটা গ্রাম থেকে শহরে এসেছে নিজের পরিবারের জীবিকার দায়িত্বভার নিতে। এই ফ্যাক্টরির কিছু হলে তার চায়ের দোকান শেষ হয়ে যেত। সামান্য একজন চায়ের দোকানদারের জন্য এমন ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেছে অর্জুন। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গরিবদের রাজা অর্জুন, যে কিনা সব সময় অন্যায়ের বিরুদ্ধে একাই তাণ্ডব চালায়। চা শেষ হওয়ার আগেই সকল গুন্ডারা সেই স্থান থেকে কেটে পড়ে। আজও সেই আতঙ্ক থেকে মোহন বেরিয়ে আসতে পারেনি। বর্তমানে অর্জুন আর তার সঙ্গীদের সাথে কোর্টের ভেতর প্রবেশ করে। এরপর তার পক্ষের উকিলের কাছে গিয়ে বসে। কিছুক্ষণ পরে বৈজয়ন্তী ম্যাম কোর্টে প্রবেশ করে। বিপক্ষ উকিলের পাশে বসে। ছেলে তার মায়ের চেহারায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই না মা ছেলের দিকে ঘুরে তাকায়, অমনি অর্জুন মাথা নিচু করে ফেলে। অর্জুন মূলত এক গুন্ডাকে খুন করেছে। যতই গুন্ডা হোক না কেন, তাকে আমরা সাজা দিতে পারি, কিন্তু মৃত্যু দেওয়ার ক্ষমতা তো আমাদের সাধারণ মানুষের হাতে নেই। তাই বাজান্তি নিজ দায়িত্বে থেকে ছেলের নামে কেস করে দেয়, কারণ আইন ভঙ্গকারীকে বাজান্তি কোনোভাবেই ছাড় দেবে না। তাই তিনি নিজে কোর্টে দাঁড়িয়ে সন্তানের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিতে শুরু করে। দুই পক্ষের উকিলের তর্ক বিতর্ক হতে শুরু করে। দূর থেকে আমাদের অর্জুন জজকে ইশারা করে 5 মাস পরে যেন কোর্টের রায় ফেলা হয়। আর জজ সাহেব আতঙ্কিত হয়ে ঠিক 5 মাস পরে আবারও এই কেসের তারিখ ফেলে। মা সবকিছু বুঝে যায়। উকিল কিছুই বুঝে উঠতে পারে না। তারা তো চাইলেই এই কেস ক্লোজ করে দিতে পারে, তাহলে কেন অর্জুন সাহেব বারবার এই কেসের ডেট ফেলতে বলছে? অর্জুন উকিলকে বলে দেয়, এই কেসের শেষ সমাপ্তি যেন আমার মাই জিতে যায়। মূলত কেসের ডেট বারবার ফেলানোর জন্য অর্জুন তার মাকে সচক্ষে কিছুক্ষণের জন্য দেখতে পারে, কারণ মায়ের সাথে কোনো কারণে প্রায় 4 বছর ধরে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। যাই হোক, অর্জুন কোর্ট থেকে বের হয়। গোপাল বারবার মোহনকে গাড়ি ব্লাস্ট করতে বলে, তবে মোহন তো ভয়ে এ কাজ করবে না। তাই গোপাল একাই গাড়ি থেকে বেরিয়ে অর্জুনকে শেষ করে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। মোহন ভয়ে যার সাথে এই মার্ডারের কন্ট্রাক্ট করেছিল তাকে কল করে বলে, আমি সব টাকা ফেরত দিচ্ছি, আমাদের এই কন্ট্রাক্ট যত দ্রুত সম্ভব ক্যান্সেল করে দাও, এরপরে কখনোই আমাকে আর ফোন করবে না। এই বলে ভয়ে সেই গাড়ি থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে গেলে বোম সেট করে রাখা গাড়ির মধ্যে গোপালের লাশ দেখতে পায়। এই মুহূর্তে মোহনের ফোনে অর্জুন ফোন করে বলে, তোমাকে যে মাথা আজকে এখানে পাঠিয়েছে, আমি সেই মাথা কেটে ফেলতে চাচ্ছি। কথা শেষ করে অর্জুন তার রক্তাক্ত হাত ধুয়ে ফেলে। পরবর্তীতে সুন্দরী একটা মেয়েকে অভিমান করে বসে থাকতে দেখা যায়। মেয়েটির নাম চিত্রা। অর্জুন আর তার দলবল বাড়িতে প্রবেশ করে। চিত্রা বলে, এসেছেন আপনারা? এত দেরি কেন হলো? বাইরের টাইগার, ঘরে ভেজা বেড়াল, এটা কিন্তু ভালোবাসার প্রতিচ্ছবি। আমাদের অর্জুন বলে, কেন, খুব বেশি দেরি করে ফেলেছি? তাহলে সব দোষ আঙ্কেলের। চিত্রা আঙ্কেলের দিকে তাকায়। এছাড়া আঙ্কেল গিয়েছে ফেসে। চিত্রা বলে, যাও, সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য দ্রুত রেডি হয়ে আসো। অর্জুন রেডি হয়ে এসে জিজ্ঞেস করে, বিয়ের সময় কখন? চিত্রা বলে, ভোর 4টায়। এ বাবা, ভোরবেলা বিয়ে, আর আমাকে সন্ধ্যে 7টায় যাওয়ার জন্য ফোর্স করছো? চিত্রা বলে, আমাদের বিয়েতে প্রি ওয়েডিং শুট, সঙ্গীত, ব্রাইডাল শাওয়ার কিছু কি হয়েছিল? আমাদের তো সোজা সাপটা একটা স্বাক্ষর দিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছিল।
আমাদের বিয়েতে কোনো মানুষকে আমরা আমন্ত্রণ জানাতে পারিনি, নিজেদের বিয়েতে তো কোনো আনন্দ করতে পারিনি, তাই আমি অন্যের বিয়েতে একটু আনন্দ করতেই তো পারি, তাই না বলো? তাই আর কি, স্ত্রীকে খুশি করতে বিয়ের অনুষ্ঠানে দুজনে মিলে নাচ গানের মাধ্যমে আমোদ ফুর্তি করে। পরবর্তীতে নতুন প্রমোশন প্রাপ্ত কমিশনার প্রকাশ ইন্সপেক্টর রামকে বলে, দালাল, গুন্ডা, গ্যাংস্টার ও অপরাধীদের টপ 10 লিস্ট দ্রুত আমাকে দাও। 1 সপ্তাহের মধ্যে আমি এই শহর পুরো ক্লিয়ার করে দিতে চাই। রাম বলে, এই শহরে টপ 10 গ্যাংস্টার বলতে একজনই রয়েছে, সে হচ্ছে ভাজান্তি ম্যামের ছেলে অর্জুন। সে নিজে একটা দল তৈরি করেছে, তবে সে গ্যাংস্টার নয়। তিনি চোরাচালান বা অন্য কোনো বেআইনি কাজে জড়িত নন। সে বেআইনি চাকরি বা কাজকর্ম এড়িয়ে চলে, যদিও তার বিরুদ্ধে শতাধিক খুনের মামলা রয়েছে। আসলে ভাইজ্যাগে তিনি সমান্তরাল সরকার হিসেবে রাজত্ব চালাচ্ছে। অর্জুনের ব্যাপারে জানতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে 2 অফিসার। অর্জুনের বাড়িতে তার লোকেরা ইল্লিগ্যাল কাজের জন্য এক ব্যক্তিকে খুব টর্চার করছে। লোকটি ব্যথায় চিৎকার করছে। চিত্রা রান্নাঘরে বসে বলে, আমাদের মেয়ে পড়াশোনা করছে, কণ্ঠস্বর কমাতে বলুন, না হলে মেয়ের পড়াশোনায় ক্ষতি হবে। আসলে এই মেয়েটি তাদের নিজেদের মেয়ে নয়। এর কাহিনী আমরা একটু সামনে গেলেই জানতে পারবো। এই কথা শুনে লোকে মুখ বন্ধ করে থাকতে বলে। পুলিশ অফিসাররা অর্জুনের বাড়িতে প্রবেশ করে। অর্জুন ঠিক এই মুহূর্তে 3rd ডিগ্রি টর্চার দিয়ে রুমের বাইরে বের হয়। দীর্ঘদিন পর ছোট্ট সেই অর্জুনের সাথে প্রকাশ স্যারের সামনে সাক্ষাৎকার করলো। স্যার বলে, ভেতরে কি চলছে? অর্জুন বলে, তরল পরমাণু। এটি খুব বিপজ্জনক ড্রাগ স্যার। এই ওষুধ তৈরির জন্য যে কাঁচামাল দরকার তা আমাদের দেশে নেই। স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধের জন্য কাঁচামাল আমদানি করেছে বলে দাবি করছে। তারা সেই উপকরণ থেকে এই ওষুধ তৈরি করছে। এই দুর্বৃত্তরা কোলের বাচ্চাদের শোষণ করে তাদের নেশাগ্রস্ত করে তুলছে। তাই আমি তাদের ডিম থেরাপি দিতে এখানে আমন্ত্রণ জানিয়েছি। এই মুহূর্তে থেরাপি রুম থেকে ক্রাইম ব্রাঞ্চের সিআই স্যারকে রক্তাক্ত অবস্থায় অর্জুনের কর্মীরা টেনে হিচড়ে বাইরে বের করে নিয়ে আসে। এই অফিসার মাদক ব্যবসায়ীদের সাথে 10% কমিশনারের জন্য কাজ করত, তাই ছোটখাটো একটা কাউন্সিলিং করেছে আর কি। রাম বলে, ও যদি এসব বিষয়ে করেও থাকে তাহলে তাকে সাজা দেওয়া তো পুলিশের কাজ, তোমার নয়। অর্জুন বলে, এটা আমার দায়িত্ব। রেড লাইন ফার্মা নামের একটা কোম্পানিতে মাদকের ডিলিং করে তারা, আর আমার কাজ হচ্ছে অপরাধীকে শাস্তি দেওয়া। তাই আমি আমার দায়িত্ব থেকে সব কাজ করেছি। এসব কথা শুনে 2 অফিসার সেই স্থান থেকে চলে যায়। অর্জুনের এমন পরিবর্তন দেখে তারা বাজন্তী ম্যামের কাছে এ ব্যাপারে ডিটেলস জানতে চায়। প্রকাশ স্যার বলেন, ছেলেটার এত সুন্দর ক্যারিয়ার ছিল, হঠাৎ করে এই ক্রিমিনাল সাইডে কি করে গেল? বাজান্তি কল্পনা করে 4 বছর আগে রাতের বেলা টিম সহ বাজান্তি কিছু গুন্ডাদের প্রতিহত করছে। এই মুহূর্তে অর্জুন জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেই স্থানে কেক নিয়ে হাজির হয়ে যায়। মানে সুনামি, তুফান, তাণ্ডব, ভূমিকম্প যত যাই কিছু হোক না কেন, অর্জুন তার মাকে ঠিক 12টার সময় জন্মদিনের শুভেচ্ছা জানাবেই। মিশন কমপ্লিট। আর ঘড়িতেও ঠিক 12টা বাজে। তাই একটা কেক নিয়ে অর্জুন তার মাকে জন্মদিনের জন্য উইশ করে। মা তো ছেলের এমন পাগলামিতে অভ্যস্ত হয়ে গিয়েছে। কেক কাটা হয়, ছবি তোলা হয়। অর্জুন প্রচুর মা ভক্ত স্বভাবের ছেলে। মায়ের ড্রেস আয়রন করা, জুতা পলিশ করা, রান্না করে মাকে খাওয়ানো, এই সব গুণগুলো অর্জুনের মধ্যে বিদ্যমান। অর্জুন তার গার্লফ্রেন্ড চিত্রাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। এর মধ্যে সব সময় আইপিএস অফিসার হওয়ার জন্য অর্জুন চেষ্টা করতে থাকতো। কিছুদিন পর আইপিএস এর কোচিং করতে অর্জুন দিল্লির উদ্দেশ্যে রওনা করে। তবে 1 সপ্তাহ যেতে না যেতেই অর্জুন বাধ্য হয়ে নিজ বাড়িতে ফিরে আসে। সাগর পাড়ে সকলেই দাঁড়িয়ে রয়েছে। অর্জুন দৌড়ে এসে মায়ের মুখের দিকে তাকায়। মা নিস্তব্ধে কান্না করে যাচ্ছে। অর্জুনের বাবা, যে কিনা একজন নেভি অফিসার ছিল, কাজের জন্য কিছু অফিসারদের সাথে তাকে সমুদ্রে যেতে হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে বোট ডুবে যায়। এরপর নানা মানুষকে দিয়ে যথাসম্ভব সমুদ্রে অর্জুনের বাবাকে খোঁজানোর চেষ্টা করা হয়। তবে অর্জুনের বাবাকে কোথাও পাওয়া যায় না। নেভি অফিসাররা বাজান্তি ম্যামকে বলে, হয়তো ঝড় বৃষ্টির জন্য বোট সমুদ্রে ডুবে যাওয়ার কারণে আমাদের স্যার মৃত্যুবরণ করেছেন। আর সমুদ্র স্রোতের মাধ্যমে তার বডি কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো অন্য কোনো দেশে চলেও যেতে পারে। ছেলে বিশ্বাস করে না, নিশ্চয়ই তাদের কোনো ভুল রয়েছে। সেখানকার লোকজন বলে, খোঁজাখুঁজির প্রায় 36 ঘন্টা পার হয়ে গিয়েছে। একজন ব্যক্তিকে আমরা সবাই খুঁজেছি। এসব কথা শুনে মা ছেলের হৃদয় ভেঙে যেন দুঃখণ্ড হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সকলেই চলে যায়। অর্জুন এখনো বসে সেই সমুদ্রের কিনারায় রয়েছে। সাতিয়া নামের এক অফিসার অর্জুনের কাছে এসে বসে। এই সাতিয়াই কিন্তু অর্জুনের বর্তমানে সঙ্গে থাকে। তাকে আমরা নর্মালি চাচা বলি। অর্জুন বলে, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে চাচা। কিছু একটা আমরা মিস করে যাচ্ছি। চাচা বলে, মহাকালী নাম শুনেছ? লোকেরা তাকে
অ্যাসিড মহাকালী বলে। ভাইজ্যাকে মাদকের সকল ডিলস সে একাই করে। এই মাদকের জন্য কিছু কেমিক্যালের প্রয়োজন, এজন্য সে এই কাজে সমুদ্র পথে যাতায়াত করে আর স্থানীয় সাধারণ জনগণকে জোরপূর্বক ভাবে এসব কাজ ব্যবহার করে তারা। একদিন ওয়ান ডিউটিতে তোমার বাবা এসব দেখে ফেলে, তাই তখনই তোমার বাবা তাদের বোট সিল করে দেয়। শেষবার অনেকেই তোমার বাবাকে মহাকালীর বোটে দেখেছে, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার মতো সাহস কারো নেই। এসব কথা শুনে স্বাভাবিকভাবেই ছেলে তো রেগে যাবে। অর্জুন মহাকালীকে মারার জন্য তৈরি হয়ে যায়। বাজান্তি এসে তার ছেলেকে শান্ত করে বলে, অন্যায়ভাবে নয়, তোমাকে আইপিএস অফিসার হয়ে আইনের মাধ্যমে অন্যায়ের সাজা দিতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করো অর্জুন। অর্জুন আইপিএস অফিসার হওয়ার জন্য আবারও সর্বস্ব দিয়ে চেষ্টা করতে শুরু করে। অনেক চেষ্টার পরে ইউপিএসসি এক্সামে অর্জুন ৬ষ্ঠতম স্থান অর্জন করে। খুব দ্রুতই অর্জুনের পোস্টিং অর্ডার পেয়ে যাবে। এতদিনে বাজান্তি মহাকালীর ওপর মার্ডারের কেস করে দেয়, তবে লাভ নেই তো, তাদের হাতে কোনো প্রমাণ নেই আর সাক্ষ্য দেওয়ার মতো কোনো মানুষ নেই। তাই আদালত মহাকালীকে ছেড়ে দেয়। মহাকালীর ডান হাত রঘু বাজান্তিকে বলে, কি ম্যাডাম, হাইকোর্টে যার চিন্তা ভাবনা করছেন? হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট গিয়েও আপনার কোনো লাভ হবে না। রঘু এরপর অর্জুনের কাছে গিয়ে বলে, তোমার বাবা খুব ভালো সাঁতার জানত, কিন্তু যখন তার শরীরে বড় একটা গাছের অংশ বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়, তখন সে সাঁতার কাটতে না পেরে ক্লান্ত হয়ে নিচে ডুবে যায়, যার জন্য সমুদ্রের গভীরে সে তলিয়ে যায়। তোমরা শিক্ষিত, তোমার মাকে বলো কেসটা উইথড্র করে নিতে, আর তা না হলে এই কোর্টের বারান্দায় আমি তোমার মায়ের গলা কেটে ফেলবো। এ কথা বলতে দেরি আছে, অর্জুনের সেই রঘুকে মারতে দেরি নেই। নিমিষে রঘু অর্জুনের একবারের আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কোর্টের বাইরে মহাকালীর গুন্ডারা এই পরিস্থিতি দেখে সকলেই অর্জুনকে মারতে ধেয়ে আসে। এই মুহূর্তে অফিসার সাতিয়া তাকে বাঁচাতে আরো 4জন সহকর্মী সহ অর্জুনকে টেনে হিঁচড়ে একটা গাড়িতে উঠিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। তবে অর্জুন তখনও ঘোরের মধ্যে রয়েছে। এরপর থেকে তাদের মা ছেলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেঁধে যায়। অনেকদিন অনেক বছর পাঠান জেলে বন্দী রয়েছে। আজকে তার ছেলে তার সাথে দেখা করতে আসে। ছেলে তার বাবাকে বলে যে 16 জন তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়েছে, এক এক করে তাদের সকলকে আমি শেষ করে দেব। ভাইজ্যাকে আমি মৃত্যুর খেলা লাগিয়ে দেব। ততক্ষণে পুলিশের কাছে খবর আসে যে মার্ডার কেসে পাঠানকে জেলে আটকে রাখা হয়েছে, সেই কেসের বিপক্ষ উকিলকে লাঞ্ছিত করা হয়েছে আর কেস করা পরিবার বোমা বিস্ফোরণে মারা গিয়েছে। এই খবর তৎক্ষণাৎ অর্জুনের কাছে পৌঁছে যায়। অর্জুনের কর্মী এসে বলে পাঠান ছাড়া পেয়েছে। এই ব্যাপারটা নিয়ে অর্জুন খুবই চিন্তিত। এ সময় ঘরের ভেতর থেকে চিত্রা বারবার অর্জুনকে ডাকতে থাকে, তবে তার স্বামীর কোনো প্রতিউত্তর পায় না। বউয়ের কথায় পাত্তা দিলে না, দাঁড়াও, যখন কলার ধরে টেনে নিয়ে আসবে তখন বুঝবে মজা কাকে বলে। চিত্রা অর্জুনের কলার ধরে বারান্দায় টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে অর্জুন বুঝে যায় তাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। দুজনেই খুশিতে আত্মহারা। এই খুশির সংবাদ অর্জুন তার মাকে জানাতে তৎক্ষণাৎ চিত্রাকে নিয়ে বেরিয়ে পড়ে। বাড়িতে গিয়ে জানতে পারে মা অফিসে রয়েছে, তাই তার অফিসে চলে যায়। অর্জুন তার মাকে দেখতে পায়। এই মুহূর্তে পাঠানের ছেলে গুলি করতে শুরু করে। এই বিষয়টা দেখে অর্জুন গাড়ি ড্রাইভিং এর মাধ্যমে চেষ্টা করতে থাকে তার মায়ের শরীরে যেন কোনোভাবেই গুলি না লাগে। এক পর্যায়ে গুন্ডা ছেলেকে অর্জুন টেনে গাড়ির বাইরে বের করে বেধড়মভাবে মারতে শুরু করে। সকল পুলিশ ফোর্স ছেলেটিকে আটক করে। অর্জুন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। এই মুহূর্তে অফিসার প্রকাশ অর্জুনকে বলে, শান্ত হও অর্জুন, তোমার মা সবটা দেখছে। ও বাজান্তি তার বৌমাকে উদ্দেশ্য করে বলে, একজন অপরাধীর সাথে তোমার জীবন এভাবে কাটবে? এই বুলেটটা যদি তোমার শরীরে লেগে যেত, বুঝতে পারছো তোমার অনাগত সন্তানের কি পরিস্থিতি হতো? তোমার প্রেগনেন্সির কথা তোমার বাবা আমাকে জানিয়েছে। বাচ্চারা যে শুধু শুনতে পায় তাই নয়, বাচ্চারা কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখেও বড় হয়। ভবিষ্যতে কি তোমার বাচ্চা এসব দেখবে? সে ভালো ছেলে তো হতে পারেনি, কমসে কম নিজের সন্তানের জন্য ভালো বাবা হওয়ার জন্য নিজেকে বদলানোর চেষ্টা তো করতে পারে। যদিও এসব কথা বলার মতো অধিকার কিন্তু আমার নেই। এই বলেই তিনি চলে যায়। বাড়িতে অর্জুন বলছে, মা ঠিক বলেছে, আমাদের অনাগত সন্তান অর্জুনের মতো হওয়ার দরকার নেই। তুমি মায়ের কাছে চলে যাও, আমাদের সন্তান বাজান্তের নাতি হিসেবে জীবন গড়ে তুলবে। চিত্রা বলে, তোমার মা আর আমার বাবা এই বিয়ে করতে মানা করেছিল আমাকে। আমি কি তাদের কথা শুনেছিলাম? আমার সন্তান যদি জন্ম নেয় এই বাড়িতে অর্জুনের সন্তান হয়েই জন্ম নেবে। পুলিশ স্টেশনে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ছেলেটি দাপটের সাথে বারবার একই কথা বলে, আমাকে দ্রুত ছেড়ে না দিলে আমার বাবা সবাইকে শেষ করে দেবে। কথা বলতে না বলতে পাঠানের গুন্ডারা চলে এসে পুলিশ স্টেশনে প্রবেশ করে সকল অফিসারদের মারধর শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে রাম স্পেশাল ইন্টারোগেশন রুমের দরজা লক করে দেয়। তৎক্ষণাৎ অর্জুনের কাছে আঙ্কেল গিয়ে বলে,
ছেলেটি এখানকার লোকাল কেউ নয়, তোমার ক্ষতি করার জন্য সে আগে থেকেই ওত পেতে বসেছিল। অর্জুন চিন্তা করে ওখানে যার কথা তাদের আগে প্ল্যানিং করা ছিল না, আর যাওয়ার পরপরই গুলি ছুড়ে সামনের দিকে। তবে সামনে তো তার মা ছিল, অর্থাৎ এই গুন্ডা টার্গেট অর্জুন নয়, তার মা। অর্জুন বলে মায়ের জীবন বিপদে রয়েছে, ওই ছেলেটি বর্তমানে কোথায় আছে। এদিকে পাঠানের গুন্ডারা ইন্টারোগেশন অফিসের পরিস্থিতি দেখে বলে বাইরে থাকা সকল অফিসারদের টর্চার শুরু করো, দেখবে দায়িত্ববোধের কারণে ভেতরে থাকা অফিসাররা আপনা আপনি দরজা খুলে দেবে। স্টেশনে অফিসারদের ওপর টর্চার সহ্য করতে না পেরে রাম এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় রুমের দরজা খুলে দেবে। তবে ঠিক এই মুহূর্তে অর্জুনের এন্ট্রি হয়। অর্জুনের ভয়ানক এন্ট্রি দেখে পুলিশদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। রাম বলে দায়িত্ববোধের জন্য আমাদের অর্জুন এসে গিয়েছে। অর্জুন একাই সকলকে চরমভাবে ধুলাই করতে শুরু করে। পাঠানের গুন্ডা বলে ভেতরে কে আছে জানো? পাঠানের ছেলে। অর্জুন বলে কোন পাঠান? গুন্ডা বলে মোহাম্মদ গিয়াস উদ্দিন পাঠান। অর্জুনের তৎক্ষণাৎ মনে পড়ে সেদিন রাতে জন্মদিনের উদ্দেশ্যে যখন তার মায়ের কাছে এসেছিল, তখন তার মা মিশনে থাকাকালীন এই পাঠানের ভাইকে গুলি করেছিল, আর সেই প্রতিশোধ নিতে পাঠান এখন মরিয়া হয়ে উঠেছে। এই গুন্ডার নাম থাঙ্গাভেল। তার ফোন দিয়ে অর্জুন পাঠানকে ফোন করে তার মায়ের যেন কোনো ক্ষতি না করা হয় এ বিষয়ে ওয়ার্নিং দেয়। অন্যদিকে প্রকাশ স্যার বাজান থেকে ফোন করে বলে পাঠান ওর ছেলেকে পাঠিয়েছে আপনাকে হত্যা করার জন্য, আপনার জীবন ঝুঁকি রয়েছে, তাই আমরা চাচ্ছি আমাদের পুলিশ ফোর্স আপনাকে কিছুদিনের গার্ডে রাখুক। তবে বাজান্তি এ বিষয়ে না করে দেয়। তিনি বলেন এসব কিছু তিনি একাই সামলে নিতে পারবেন। ঠিক এই মুহূর্তে কলোনির সকলে বাজান্তিকে ডাকতে শুরু করে। বাজান্তি বাইরে বেরিয়ে আসলে সকলে বলে আপনার ঘরের বাইরে এই গুন্ডাগুলো যে গার্ড দিচ্ছে তাদের আমাদের কলোনি থেকে বের করে দিন। এটা পুলিশ কলোনি, কোনো গুন্ডাদের আড্ডাখানা নয়। দরকার হলে পুলিশ গার্ড রাখুন, তবে গুন্ডাদের নয়। ম্যাডাম তাদের সকলকে এখান থেকে চলে যেতে বলে। তবে অর্জুনের লোকেরা বলে অর্জুন স্যার না বলা পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না। রেগে বাজান্তি গাড়ি নিয়ে সেই মুহূর্তে অর্জুনের বাড়িতে চলে যায়। অর্জুন তার মাকে দেখে দৌড়ে তার কাছে ছুটে যায়। তার মা ছেলেকে সজোরে একটা চড় দিয়ে বলে আমাকে জিজ্ঞেস করে কি প্রোটেকশনের ব্যবস্থা করেছিলেন? আমি আমার এই দীর্ঘ বছরে কত বিপদের সম্মুখীন হয়েছি জানো? প্রায় 20 বছরের বেশি হয়েছে সততা আর নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। যে পাঠান আমাকে খুন করতে চায় আর যে অর্জুন আমাকে বাঁচাতে চায়, তারা দুজনেই আমার কাছে ভিন্ন কেউ নয়, দুজনেই আমার কাছে ক্রিমিনাল। আমি কলোনিতে ফিরে যাওয়ার আগে এসব গুন্ডাদের আমার বাড়ি থেকে 10 হাত দূরে থাকতে বলবো। অর্জুন রাগ আর কষ্টে মায়ের সামনে থেকে চলে যায়। বাজাতে গাড়িতে উঠতেই যাবে, এলাকার সকলেই তাকে ঘিরে ধরে। সাধারণ জনগণ বলে দীর্ঘ 4 বছর ধরে অর্জুন আমাদের রক্ষা করে আসছে। যেদিন অর্জুন রঘুকে মেরে ফেলেছিল সেদিন গাড়িতে করে তাকে আমাদের কলোনিতে নিয়ে আসা হয়। সকলে যখন জানতে পেরেছিল অর্জুন রঘুকে মেরে ফেলেছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। একজন মা অর্জুনের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়েকে সকলের চোখের সামনে এরকম শারীরিক চাহিদার জন্য উঠিয়ে নিয়ে যায়। রঘুর অত্যাচারে গ্রামবাসী সকলেই অতিষ্ঠ হয়ে যায়। এত পুলিশ ফোর্স, এত আইপিএস অফিসার, কারণ টাকা আর পাওয়ারের ফলে তো সত্য ও অন্যায় দুটোই ধামাচাপা পড়ে। রাতের বেলা অর্জুন সিদ্ধান্ত নেয় পরদিন সকালে অপরাধী হিসেবে নিজেই কোর্টে ধরা দেবে। এই মুহূর্তে ঝিল্লি চলে এসে বলে ভাইয়া আপনি কি সত্যি রঘুকে মেরে ফেলেছেন? তাহলে তো আমি কালকে থেকে প্রতিদিন স্কুলে যেতে পারবো, তাই না? ঝিল্লির মা এই কথাগুলো শুনে ফেলে। এই মুহূর্তে ঝিল্লির মা এসে বলে রঘুর নজর ছিল খুব খারাপ। নেকড়ে যখন ক্ষুধার্ত হয় তার সামনে ছাগল না বাচ্চা রয়েছে সে তা পরোয়া করে না। এই কথা মানে অর্জুনের বুঝতে আর বাকি থাকে না। রাতের বেলা দাদিমা বসে নিজ হাতে ভাত মাখিয়ে অর্জুনকে খাইয়ে দেয়। দাদিমা বলে আমরা জানি না আমাদের এই খাবার আপনার ভালো লাগবে কিনা, শেষ কবে পেট ভরে খেয়েছি তা ঠিক মনে নেই, যতটুকু আছে বাবা এইটুকু খেয়ে নাও তুমি আজকে। অর্জুন পরিষ্কার বুঝে যায় এই এলাকার মানুষগুলোর ওপর থেকে কতটুকু ঝড় ঝাপটা পড়ে যাচ্ছে। পরদিন সকালে কোর্টে গিয়ে স্যারেন্ডার করার উদ্দেশ্যে অর্জুন তৈরি হয়। কলোনি থেকে বের করা হবে। ঠিক এই মুহূর্তে একজন পুলিশ অফিসার কলোনির মধ্যে প্রবেশ করে আর অর্জুনকে নিজ দায়িত্বে কোর্টে নিয়ে যাওয়ার কথা বলে। চাচা তখন পুলিশের গাড়িতে উঠতে চাইলে অন্য অফিসার বলে তুমি নিজেই তো অপরাধী, তাকে পালাতে সাহায্য করেছ, তাই তুমি অন্য গাড়িতে আসো। আমি আমার নিজ দায়িত্বে অর্জুনকে কোর্টে হাজির করব। চাচা বুঝে যায় অর্জুনের জীবন ঝুঁকির মুখে রয়েছে, তবে তার কাছেও কোনো উপায় নেই। কিছু দূর যেতে না যেতেই সেই মহল্লার মহাকালের লোকেরা তাণ্ডব চালাতে শুরু করে, জনসাধারণের ওপর নির্যাতন শুরু করে। এই বিষয়টা চাচা ওয়াকি টকিতে পুলিশকে ইনফর্ম করে। তবে এইসব কথা শুনলেও পুলিশ অফিসার কেউই এসব কথায় কোনো পাত্তা দেয় না। অর্জুন ওয়াকি টকির কথা শুনে বলে স্যার কলোনি বিপদের মুখে রয়েছে, আপনারা কিছু করুন।
অফিসার বলে, মহাকালীর ভালোবাসা যদি কর্ণীর ওপর উঠে ওঠে তাতে আমাদের কিছু করার নেই। আর অন্যদিকে অর্জুনের মা কোর্টে তার ছেলের জন্য অপেক্ষা করছে। এদিকে এলাকায় যারা অর্জুনকে কালকে খাবার দিয়েছিল, মহাকালী তাদের সকলের বাড়িতে নানা মাধ্যমে এসিড প্রয়োগ করতে থাকে। দাদিমা এত মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে অ্যাসিড দেওয়া ভাত নিজেই খাওয়া শুরু করে। চাচা চিৎকার করে ওয়াকিটকিতে বলে, এই শহরে পুলিশ কি জীবিত রয়েছে নাকি মরে গিয়েছে? ব্যাস, অনেক হয়েছে। অর্জুন নিজেকে আর কোনোভাবে সামলাতে পারে না। সেখানে থাকা সকল পুলিশ অফিসারকে আহত করে অর্জুন। অর্জুন গাড়ি নিয়ে এরপর বেরিয়ে যায়। অন্যদিকে কলোনিতে মহাকালী আর তার লোকেরা মৃত্যুর তাণ্ডব চালানো শুরু করে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে কয়েক মিনিটে অর্জুন কলোনিতে হাজির হয়ে যায়। রাজার সাম্রাজ্যের প্রজাদের নির্যাতন করা এতই সোজা? রাজা এক এক করে প্রতিটা মির্জাফরকে আচ্ছা মতো ধোলাই করতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে মহাকালী আর তার 4 জন সঙ্গী কোনো মতে প্রাণ নিয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে মহাকালী বলে, আমি আবারও ফিরে আসব, আমার রাজত্ব আমি আবারও দখল করব। অর্জুন বলে, আজ থেকে এই কলোনি স্বাধীন। যে এই কলোনির উপর আঘাত হানবে আমি তাকেই শেষ করে দেব। এই কাহিনীর পর অর্জুন সিদ্ধান্ত নেয় এই কলোনির মানুষদের জন্য সে এখানেই থাকা শুরু করবে। রাত হয়ে যায়। মাতার সন্তানের জন্য কোর্টে এখনো অপেক্ষা করছে। তবে এক অফিসার এসে বলে, যে এসআই অর্জুনকে গ্রেফতার করতে গিয়েছিল তাকে অর্জুন হত্যা করে সে স্থান থেকে পালিয়েছে। এছাড়াও তিনি মহাকালীর 40 জন লোককে আহত করেছেন। আমি যখন তাকে অ্যারেস্ট করতে গেলাম তখন সে আমাকে বলে, আমাকে অ্যারেস্ট করবেন কিসের ভিত্তিতে? কেউ আমার ব্যাপারে কোনো সাক্ষ্য দিতে সাহস দেখাবে? অর্জুন চাচাকে বলে, আমাদের এলাকার বাইরে একটা চেকপোস্ট বসান চাচা। ভাইজাগ পুলিশ বা আইনজীবীদের দ্বারা নির্দেশিত হবে না। এই শহর আমি রাজত্ব করব। এসব কথা শুনে মা সম্পূর্ণ ভেঙে পড়ে। মায়ের পায়ের তলের মাটি যেন সরে যায়। কিছুক্ষণ পর অর্জুন মায়ের কাছে আসে। মা কান্নাজড়িত কণ্ঠে বলে, সত্যিই কি মহাকালীর লোককে তুমি মেরে ফেলেছ? তুমি কি সত্যি তোমার বিরুদ্ধে প্রমাণ দেখানোর সাহসের কথা বলেছ? তোমার আর আমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই। অর্জুন মা বলে ডাকতেই যাবে, বাজান্তি বলে, চুপ, ওই নামে আমাকে আর কখনো ডাকবে না। বর্তমানে চাচা বলে, এত পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও এই শহরের মানুষ অনেকভাবে নির্যাতিত হয়েছে। আর আপনার ভাষ্যমতে একজন ক্রিমিনালের জন্য এই শহরের মানুষ নির্যাতন থেকে মুক্তি পেয়েছে। তার কাছে ইউনিফর্ম, অস্ত্র পাওয়ার কিছুই নেই, তবে তার কাছে রয়েছে অসংখ্য দায়িত্ববোধ। সেই আমাদের রক্ষাকারী অফিসার। জনসাধারণ বলে, আমরা খাদ্য পেতাম না, আমাদের বাসস্থান ছিল না, আর এই সবকিছুর ব্যবস্থা করেছে আমাদের অর্জুন। বাজান্তি তার হাতের দিকে তাকায়। সে বুঝতে পারে ছেলেকে চড় মারা তার উচিত হয়নি। এসব ভাবতে ভাবতে কান্না করতে করতে পুলিশ কলোনিতেও বাজান্তি প্রবেশ করে। আর আমরা দেখি অর্জুন লুকিয়ে তার মায়ের উপর নজর রাখছিল। অতীতে দেখা যায় এই ঘটনার পর অর্জুন প্রতি বছর মায়ের জন্য কেক নিয়ে আসতো। তবে তার মা কখনোই জন্মদিনের দিন রাত 12টার সময় কলিং বেল বাজলেও দরজা খুলত না। বর্তমানে সারা রাত অর্জুন কলোনির বাইরে দাঁড়িয়ে নিশ্চিত করতে একাই গার্ড দিচ্ছে। আজকে রাতে পাঠানকে ফাঁসি দেওয়া হবে। তার ছেলে জেলের সামনে বসে আছে। ভেতরে পাঠানের গুন্ডারা সকল অফিসারদের মেরে এরপর কিছু সংখ্যক অফিসারদের থ্রেট দেয়। এক অফিসার ভয়ে বাইরে বেরিয়ে মিডিয়ার উদ্দেশ্যে বলে, পাঠানের ফাঁসি সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই তার বডি তার পরিবারের কাছে হ্যান্ডওভার করা হবে। এরপর সেই অফিসার আর বাকি লোকদের পাঠান এবং তার লোকেরা ফাঁসি দিয়ে মেরে ফেলে। পাঠান বাইরে বেরিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। এদিকে চাচার কাছে একটা ফোন আসে। মহাকালী কোথায় আছে সেই লোকেশন তারা পেয়ে গিয়েছে। লোকেশন অনুযায়ী চাচা আরেকজন ব্যক্তি সেই স্থানে চলে যায়। চাচা মহাকালীকে বলে, তোমাকে এত সহজে পেয়ে যাব তা কিন্তু ভাবতে পারিনি। আমি এখন অর্জুনকে ফোন দিচ্ছি। ঠিক এই মুহূর্তে এক এক করে চারিদিক থেকে গুলি ছুটতে শুরু করে। অবশেষে চাচার পেটে একটা গুলি লাগে। ভিলেন দেখা যায় আর কেউ নয়, অফিসার প্রকাশ স্যার। প্রকাশ স্যার রেড লাইন ফার্মা কোম্পানির ওনার, যাকে এতদিন ধরে অর্জুন খুঁজে বেড়াচ্ছে। ড্রাগসের যত ডিল মহাকালী করে সবকিছুই প্রকাশ স্যারের আন্ডারে করে। ইন্টারন্যাশনাল মার্কেটিং এর সাহায্য করে প্রকাশ স্যারের বন্ধু পাঠান। মানে পেঁয়াজ রসুনের গোড়া সব এক জায়গায় আর কি। সেদিন বাচান্তিকে মেরে ফেলার কথা তিনিই বলেছিলেন। অর্জুনের জন্য প্রকাশের বিজনেস নষ্ট হয়ে গিয়েছে। এসবের রাগে প্রকাশ স্যার আবারও চাচাকে শুট করেন। সেই স্থান থেকে বেরিয়ে অর্জুনের কাছে সে চলে যায়। প্রকাশ স্যার বলে, অর্জুন, আমরা মহাকালীকে অ্যারেস্ট করেছি। কালকেই তাকে কোর্টে পাঠানো হবে। আর তোমার জন্য সুখবর, রেড লাইন ফার্মা দ্বারা উৎপাদিত পণ্যগুলির নিরীক্ষণ এবং পর্যালোচনা করতে সরকার পারমিশন দিয়েছে। আমি কিন্তু আমার দায়িত্ব পালন করেছি। এখন তুমি স্যারেন্ডার করে তোমার দায়িত্ব পালন করো। অর্জুন স্যারেন্ডার করতে রাজি হয়ে যায়। অন্যদিকে চাচাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। প্রকাশ স্যার যখন গুলি করছিল তখন কোনো মতে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে তাদেরকে প্রতিহত করে সেই স্থান থেকে বেরিয়ে
একই ক্ষেতের মধ্যে বেহুশ হয়ে তিনি পড়ে যান। তখন সেখান থেকে দুজন লোক তাকে হসপিটালে ভর্তি করায়। এদিকে অর্জুন স্টেটমেন্টে নিজের স্বাক্ষর দিতেই যাবে, সেই মুহূর্তে ঘড়ির ঘন্টা বেজে ওঠে। অর্জুন প্রকাশ স্যারকে বলে, আর 12 ঘন্টা পর আমার মায়ের জন্মদিন, আমি স্যারেন্ডার করলে তাকে উইশ করতে পারবো না স্যার। আমি কথা দিচ্ছি, পুলিশ ইউনিফর্ম পরে আমার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি নিজে স্যারেন্ডার করব। কারণ এই দিনটির জন্যই আমার মা দীর্ঘ 4টা বছর ধরে অপেক্ষা করছে। এতে আমার মা খুব খুশি হবে। এই কথায় প্রকাশ ছাড়া কিছু বলতে পারে না। রাতের বেলা অর্জুন মায়ের জন্য নিজ হাতে কেক বানাচ্ছে। এই সময় তার লোকেরা এসে জানায় সারাদিনে চাচার কোনো খোঁজ খবর নেই, তার ফোনটাও বন্ধ। অর্জুন বলে, একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, খোঁজ নিয়ে দেখো তো কি। তারা খোঁজ নিয়ে জানতে পারে গভর্নমেন্ট হসপিটাল থেকে একজন মুমূর্ষু রোগী তাকে ফোন দিয়েছে। তাই এ বিষয়ে ডিটেলসে জানতে হসপিটালে কিছু লোক পাঠায় অর্জুন। ঠিক এই মুহূর্তে অর্জুনের ফোনে ফোন আসে। সে দ্রুত কলোনিতে গিয়ে দেখতে পায় কলোনি আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। সকলের করুণ দুর্দশা, সকল বোটে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। অর্জুন খেয়াল করে মহাকালী সেই স্থান থেকে বোটে করে পালিয়ে যাচ্ছে। জ্বলন্ত আগুনের বোট নিয়ে অর্জুন তাদের কিছু করতে শুরু করে। অর্জুন বোটের কাছে চলে আসে। এরপর মহাকালীর বোটে উঠে পড়ে, সকল গুন্ডাদের মেরে পানিতে ফেলে দেয়। এই সময় পাঠানের সেই গুন্ডাকে আমরা দেখতে পাই। আসলে অর্জুনকে এখানে আনা তাদের একটা প্ল্যানিং ছিল। গুন্ডা একটা লোহার রড ইঞ্জিনে ঢুকিয়ে দেয়, যার জন্য ইঞ্জিন নষ্ট হয়ে যায়। গুন্ডা বলে, তোমার মা এখন পাঠানের হাতে, আর তুমি মাঝ সমুদ্রে, চাইলেও তুমি সীমান্তে আর ফিরে যেতে পারবে না। কারণ সাঁতার কেটে সর্বোচ্চ না হয় তুমি 10 ঘন্টা বেঁচে থাকবে, এরপরে আর সম্ভব নয়। ততক্ষণ তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমি পাঠান ভাইয়ের জন্য নিজের জীবন শেষ করলাম। এই বলে তিনি তার জীবন শেষ করে ফেলে। ভাজান্তির বাড়িতে সকল অফিসার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। চিত্রা অর্জুনকে ফোনে পাচ্ছে না। এর মধ্যে পাঠান বড় মালবাহী ট্রাক নিয়ে পুলিশ কলোনিতে প্রবেশ করে। এরপর একে একে সকল ক্যান্টনমেন্টের বাসিন্দাদের উপর আক্রমণ শুরু করে। পুরো এরিয়ার নেটওয়ার্ক সিস্টেম কানেকশন তারা বন্ধ করে দিয়েছে। বাইরের এই পরিস্থিতি ভাজান্তি ম্যাম দেখে তার অফিসার সহ সেই স্থান থেকে সকলে পালাতে শুরু করে। তবে আসল শত্রু তো তার নিজের টিমের মধ্যেই রয়েছে। প্রকাশ কখনো লুকিয়ে থাকা অফিসারদের ধরিয়ে দিতে আওয়াজ করে, আবার কখনো সুযোগ বুঝে ম্যাডামকে মারার জন্য গুলি ছোড়ে। তবে গুলিটা অন্য অফিসারের শরীরে লাগে, আর সে এমন অ্যাক্টিং করে যেন এইগুলো অন্য কেউ করেছে। এরিয়ার বাইরে পুলিশ ফোর্স চলে আসে। পাঠান সকল সাধারণ জনগণকে আটকে রেখে পুলিশকে হুমকি দেয়, 45 মিনিটের মধ্যে আমার ছেলেকে যেভাবেই হোক আমি এখানে চাই, না হলে আমি সবকিছু ধ্বংস করে দেব। এদিকে উপরি বিভাগেও হিমশিম খেয়ে যাচ্ছে। 150 জন লোককে তারা কি করে বাঁচাবে? ভাইজান্তি ম্যাম বলে, সকল মানুষকে বাঁচাতে অর্জুন ফিরে আসবে। আমি জানি আমার ছেলে থেকে ডেঞ্জারাস আর কিছুই হতে পারে না। পাঠান খুব সুন্দর প্ল্যানিং করেছিল, তবে এই প্ল্যানিং ভুল সময় তৈরি করেছে। পাঠান কেন, যদি ঝড় তুফান বন্যাও বয়ে যায়, মধ্যরাতে আমার ছেলে আমাকে উইশ করতে আসবেই। এদিকে মাঝ সমুদ্রে ইঞ্জিন নষ্ট হওয়াতে অর্জুন কি করবে বুঝে উঠতে পারছে না। তখন তার বাবার কিছু কথা মনে পড়ে। বাতাসের গতিবেগের সাহায্যে নৌকা নিয়ন্ত্রণ করার কিছু টেকনিক তার বাবা তাকে শিখিয়ে গিয়েছিল। অর্জুন সেই মোতাবেক কাজ শুরু করে, যার জন্য অবশেষে সীমান্তে পৌঁছাতে অর্জুন সক্ষম হয়। এদিকে পাঠান মাইকিং করে বলছে, ম্যাডাম একবার বাইরে এসে দেখুন তো, আপনার পুত্রবধূ, আপনার নবাগত নাতি সবাই আপনার জন্য অপেক্ষায় বসে রয়েছে। ভাইজান্তি গুন্ডাদের শুট করতে করতে বাইরে বেরিয়ে আসে। তবে তার বুক এবং পায়ে গুন্ডারা গুলি করে। পাঠান বলে, আমার ভাইকে মেরে সেই দিন তোমরা সেলিব্রেট করে জন্মদিন পালন করেছিলে। যাই হোক, আমি তোমার ছেলের সাথে একবার ফোনে কথা বলতে চাই, তারপর দেখো কি করি। ভাইজান্তি বলে, আর কিছুক্ষণ ওয়েট করো, ফোন নয়, আমার ছেলে তোমার সামনাসামনি এসে কথা বলবে। 5 মিনিট তো অপেক্ষা করাই যায়। তোমার বাকি সব অফিসাররা কোথায়? ভাইজান্তি উত্তরে কিছু বলতে না চাইলে পাঠানের ছেলে অস্ত্র দিয়ে ম্যাডামের শরীরে আঘাত করতে শুরু করে। তবে অনেক আঘাতের পরেও ম্যাডাম কোনো উত্তর দেয় না। এতক্ষণে পুলিশের লোক পাঠানের অন্য ছেলেকে নিয়ে এসেছে। পাঠান এই খবর শুনে তার গুন্ডাদের বলে, গাড়ি চেক করে আমার ছেলেকে নিয়ে আসো। অবশেষে সেই গাড়ি পাঠানের সামনে চলে আসে। তবে মা ঠিকই বুঝে যায় তার কলিজা টুকরো ছেলে তার আশেপাশেই রয়েছে। পুলিশের লোকেরা পাঠানের ছেলের মুখোশ খুলে দেয়। সেই ছেলের চেহারা দেখে মায়ের মন খারাপ হয়ে যায়। সে আশা করেছিল এখানে হয়তো তার ছেলে অর্জুন থাকবে। পেছনে ভালো করে লক্ষ্য করে দেখে স্টারবিহীন একটা ইউনিফর্ম আর নাম লেখা অর্জুন। ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় অর্জুন পেছনে রয়েছে। মায়ের চোখ দিয়ে এক ফোঁটা শান্তির পানি ঝরে পড়ে। পাঠান বলে, তোমার 4 জন অফিসারকে বাঁচাতে চাইছো তো, তার বদলে 40 জন মারা যাবে। কোনো উপায় না পেয়ে অবশেষে ভাইজান্তি তার লুকানো স্থান বলে দেয়। সকল গুন্ডারা সেই দিকে চলে যায়।
পাঠান পুলিশ অফিসারদের এখান থেকে আপাতত চলে যেতে বলে। বৈজয়ন্তী তার ছেলেকে উদ্দেশ্য করে বলে, 40 জনের জীবন বাঁচাতে আমি আমার অফিসার 4 জনের লোকেশন জানিয়ে দিয়েছি। এখন এই 4 জন অফিসারকে বাঁচানোর দায়িত্ব তোমার। অর্জুন মুচকি হাসি দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে অর্জুনের লোকেরা হসপিটালে গিয়ে দেখতে পায় সেই ব্যক্তি চাচা ছিল। চাচার জ্ঞান ফিরেই সে খুব দ্রুত অর্জুনের সাথে কথা বলতে চায়, তবে তাকে ফোনে পাওয়া যায় না। কলোনিতে গেটের বাইরে পুলিশের গাড়ি যাওয়ার পর এক গুন্ডা পাঠানকে ফোন করে বলে, পুলিশ অফিসার যাওয়ার সময় টোটাল 3 জন ছিল, তবে ফেরার পথে 2 জন কেন? ভেতরে দেখা যায় আমাদের অর্জুন তো একে একে সব গুন্ডাদের ধোলাই করতে শুরু করেছে। পাঠানের অন্য ছেলে ভেতরে খোঁজ নিতে গুন্ডাদের নিয়ে এই স্থানে প্রবেশ করে। শুরু হয়ে যায় তাদের মধ্যে মারামারি। প্রকাশ স্যার দূর থেকে অর্জুনকে নিশানা করে গুলি ছোড়ে। গুলি গুন্ডাদের শরীরে লাগে। অর্জুন আর অফিসাররা মনে করে অর্জুনকে বাঁচানোর জন্য প্রকাশ স্যার গুন্ডাদের শুট করেছে, তবে আমরা তো জানি ভেতরের কাহিনী কি। অর্জুনকে পাঠানের 2 ছেলেও কোনোভাবে থামাতে পারছিল না। এক পর্যায়ে অর্জুন এক ছেলেকে পায়ের তলে তো অপর ছেলেকে গলা চেপে ধরে। পেছনে প্রকাশ স্যার। ঠিক এই মুহূর্তে পাঠান সেখানে চলে আসে। অর্জুন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে থাকাটা তোমার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পাঠান বলে, তুমি কি চাও? অর্জুন বলে, আটক করা সকল ব্যক্তিদের দ্রুত ছাড়িয়ে দেবে, তা না হলে তোমার ছেলের প্রাণ যাবে। পাঠান বলে, 150 জনের প্রাণের বদলে মাত্র 2টি প্রাণ? আমি তো তোর অতীত মা, বর্তমান স্ত্রী এবং ভবিষ্যৎ সন্তানকে মেরে ফেলবো। মায়ের কথা শুনে অর্জুন রেগে পাঠানের এক ছেলের মাথায় গুলি করে ফেলে। অর্জুনের এমন পরিস্থিতি দেখে প্রকাশ স্যার তাকে মাথা ঠান্ডা রাখতে বলে। এই মুহূর্তে বাইরে চাচা মাইকিং এর মাধ্যমে বলছে, অর্জুন, প্রকাশ স্যারই মূল ভিলেন। রেড লাইন ফার্মাসিউটিক্যাল এর সাথে জড়িত, সে পাঠানের সাথে পার্টনারশিপে কাজ করে। এ কথা শুনে অর্জুন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ততক্ষণে প্রকাশ অর্জুনের শরীরে গুলি করে ফেলেছে। পাঠান দৌড়ে এসে অর্জুনের গলা চেপে ধরে। প্রকাশ তার সম্পর্কে এক এক করে বেআইনি কারবারের কথা খুলে বলতে শুরু করে। সেদিন ওর বাবার মৃত্যুর সময় সেখানে প্রকাশ স্যারও উপস্থিত ছিল। প্রকাশ অর্জুনকে মেরে ফেলতেই যাবে, তবে পাঠান বারণ করে। পাঠান বলে, ও যখন আমার ছেলেকে আমার চোখের সামনে মেরেছে, তখন আমি ওর চোখের সামনে ওর মাকে মেরে ফেলবো। এরপরেই আমি ওকে শেষ করে দেব। পাঠান 4 জন অফিসার সহ অর্জুনকে রক্তাক্ত অবস্থায় টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। সবার অবস্থা বুঝতেই পারছেন। পাঠানের সাথে প্রকাশ বাবুকে দেখে মা অবাক হয়ে যায়। প্রকাশ অর্জুনের মাথা পা দিয়ে চেপে ধরে বলে, ওর মাকে দ্রুত মেরে ফেলুন। একটা গুন্ডা এসে তলোয়ার দিয়ে ম্যাডামকে মারতেই যাবে। এই মুহূর্তে অর্জুন সেই গুন্ডাকে মারধর শুরু করে। অর্জুন পাঠানকে বলে, আমার যা কিছুই হয়ে যাক না কেন, আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। গুন্ডারা বারবার তার মাকে আঘাত করতে গেলেও অর্জুন তাদের সকলকে প্রতিহত করতে শুরু করে। একসময় প্রকাশ অর্জুনকে টেনে নিয়ে এসে তার এক হাত শিকল দিয়ে বেঁধে রোড লাইটের সাথে বেঁধে দেয়। পাঠান তার কাছে গিয়ে বলে, এখন পারলে আমাকে থামিয়ে দেখা। এই বলে 2 ছেলের দিকে ইশারা করে। 2 ছেলে বৈজয়ন্তীর ক্ষতি করতে তার দিকে এগিয়ে যায়। মা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মা বলে, পুলিশ ইউনিফর্মে তোকে দেখবো এবং তুই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবি। এই আশায় 4টা বছর ধরে আমি অপেক্ষা রয়েছি। আর 4 মিনিট পর আমার জন্মদিন অথবা মৃত্যুদিন। পাঠানের ছেলে ধারালো ছুরি দিয়ে ভাইজান্তির শরীরে আঘাত করতেই যাবে। এই মুহূর্তে 12টার ঘন্টা বাজলে পেছন থেকে অর্জুন ছুরির সাহায্যে সেই ছেলেটিকে মেরে ফেলে। এইটা কি করে হলো? সকলে পেছনে খেয়াল করলে দেখে অর্জুনের শেকলে বাঁধা কাটা হাত রেড লাইটের সাথে ঝুলছে। অর্জুনের পায়ের নিচে থাকা এক মৃত ব্যক্তির ছুরির সাহায্যে মায়ের প্রাণ রক্ষা করতে অর্জুন নিজের হাতকে বিসর্জন দেয়। মা আতঙ্কে থমকে আছে। একজন সন্তানের কাছে মা কতটা মূল্যবান হলে সন্তান এমনটা করতে পারে? মা অঝরে কান্না করছে। অর্জুন একটা হাত দিয়ে তার মায়ের চোখের পানি মুছে দেয় আর বলে, শুভ জন্মদিন মা। মা কি আর নিজেকে সামলে রাখতে পারে? মা ছেলেকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে গুন্ডারা হামলা করতে আসলে অর্জুন সকলকে তুমুলভাবে মারতে শুরু করে। সুযোগ বুঝে সাধারণ জনগণ অর্জুনের সাথে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। ম্যাডাম নিজ হাতে প্রকাশকে হত্যা করে। এক পর্যায়ে পাঠানকে অর্জুন শিকল দিয়ে ঝুলিয়ে শেষ করে দেয়। পরদিন পুলিশ স্টেশনে কালী তার সঙ্গীদের সাথে এই বিষয়ে কথা বলছিল। এই মুহূর্তে অর্জুন নিজের ভুলের স্বীকারোক্তি দেওয়ার জন্য পুলিশরা তাকে এই জেলেই নিয়ে আসে। অর্জুনকে দেখে কালীর অবস্থা তো বুঝতেই পারছেন। এখন কালীর দায়িত্ব সম্পূর্ণ অর্জুনের ওপর। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।